আহ্বান জানাই, সরকার অনতিবিলম্বে এই ধরনের দেশ বিরোধী সিদ্ধান্ত বাতিল করবে। এদিকে আবারও রণক্ষেত্রে উত্তাল হতে যাচ্ছে সারা দেশ। পতন ঘনিয়ে আসছে ডক্টর ইউনূসের। চুরি করে চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য বিদেশিদের কাছে বিক্রি করে ধরা পড়লেন ডক্টর ইউনূস। দেশ বাঁচাতে রাজপথে নেমে এসেছে লাখো জনতা। ডক্টর ইউনূসকে মাত্র 24 ঘন্টার আল্টিমেটাম, তারপরেই অ্যাকশন চালাবে জনতা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার জন্য, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে ঢাকা নগরীকে জামাত শিবির পরিকল্পিতভাবে হলবন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে অস্ত্রগুলো সংগ্রহ করেছে তারা সেই অস্ত্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকাবে। বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী, সেই জন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয়, কারণ এই সরকার বৈধ নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন? বাংলাদেশে ইউনূস সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একদম নিজের সম্পত্তি মনে করে বিভিন্ন টার্মিনাল গুলো একেবারে নিজেদের সম্পত্তি মনে করে ইচ্ছা মতো বিক্রি করে দিয়েছেন। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে 17 নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যে দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন। এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, দুটো বন্দরের চুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্য সরকার 2 দিন মাত্র সময় ব্যয় করেছিল। একটি টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে, আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 22 বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে। মানে বন্দরের যে এত টার্মিনাল ছিল, কন্টেইনার টার্মিনাল ছিল, এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল, যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেচে দিচ্ছেন এবং নামমাত্র মূল্যে কয়েক দশকের জন্য। তাতে এই সরকারের তাড়াহুড়া এবং এই সরকারের একদম সুনির্দিষ্ট স্বার্থের প্রমাণ মেলে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলোয় টার্মিনালগুলোয় এত লুটপাট হতো, এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা, এই অদক্ষতা অসততা এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে পাঠ করেছেন বা নানা রকম ভাবেই খবর রাখেন, তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোনো দেশের স্পর্শকাতর কোনো স্থাপনা তুলে দেওয়া হয়, এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয়। অথচ ডক্টর ইউনূস যে মাঝারি মানের কর্মকর্তাকে বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন, বিডার তরুণ নেতা আশিক চৌধুরী, তিনি বলছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কোনোভাবেই তারা কত টাকায় কোন ট্যারিফে কি শর্তে এসব চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে। আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন, সেগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না। 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি সরকার 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স, এদেরকে এপিএম বলে এরা পরিচিত। একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে, ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি করে ফেলে সরকার। একদিনে দুটো চুক্তি। এবং চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক, চট্টগ্রাম বন্দরের 44% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনালটি, এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে, সরকারকে প্রতি বছর 1000 কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে, এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে, সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক, এই সুইজারল্যান্ড এবং ডেনমার্ক দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ, দুটোই নেটোর ঘনিষ্ঠ, নেটোর একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হচ্ছে ডেনমার্ক, আর সুইজারল্যান্ড হচ্ছে নেটোর পার্টনার ফর পিস প্রোগ্রামের অর্থাৎ পিএফপি প্রোগ্রামের অংশীদার, নেটোর খুব গুরুত্বপূর্ণ অংশীদার।
তো নেটো এই সামরিক জোট যেটি প্রধানত মার্কিন প্রভাব বিস্তারে সারা পৃথিবীতে কাজ করে, এই নেটোর মূল প্রিন্সিপাল বা মূল আদর্শের জায়গাটা হচ্ছে যে কোনো একটি সদস্য রাষ্ট্র যদি কখনো নিজেকে সামরিক হুমকির শিকার বলে মনে করে বা সামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র মনে করবে যে তার উপরেও একটা সামরিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং সকলে মিলে তখন তারা ব্যবস্থা নেবে। কাজেই খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে লক্ষ্য করা এই বিষয়টি যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যখন ডিপি ওয়ার্ল্ডকে দিতে অস্থিরতা তৈরি করেছে এই সরকার, যেটি আপাতত এই 20 তারিখ মাত্র উচ্চ আদালতে একটা স্থগিতাদেশ পাওয়া গেছে যে এক্ষুনি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। কাজেই ডক্টর ইউনূস এই যে একের পর এক টার্মিনাল বন্দর খুঁজে বের করছেন, মানে পানগাঁও, লালদিয়া এসব আলাদা আলাদা করে যে বিক্রি করে দেওয়া সম্ভব কয়েক দশকের জন্য, সেটা যে এত দ্রুততার সঙ্গে এসেই তিনি ভাগাভাগি করে দেওয়া শুরু করেছেন, সেটা যে একটা দীর্ঘ পরিকল্পনার ফসল। এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে তিনি এসেছেন এবং সেই অ্যাসাইনমেন্ট খুবই সুচারুরূপে সম্পন্ন করতেই বাংলাদেশের প্রশাসন, জনপ্রশাসন, সরকারি কর্মকর্তাদের সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যাতে যেতে না হয়, সেজন্যই যে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিনি যেরকম করে তার কোটাভুক্ত বিভিন্ন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে, মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন, বিশেষ সহকারী বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন, ঠিক তেমনি এই আশিক চৌধুরীকে বহুজাতিক একটি ব্যাংকের মধ্যপদস্থ একটি পদ থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং এই ব্যক্তি বিনিয়োগের উদাহরণ হিসেবে বন্দরকে দেখাচ্ছে। সরকার যুক্তি দিয়েছেন, এই আশিক চৌধুরী যুক্তি দিচ্ছেন যে সীমিত বন্দর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং দক্ষতা বাড়াতেই বিশ্বমানের অপারেটর আনা হচ্ছে, দুর্নীতি ও অদক্ষতাকে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তারা বলছেন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ বার্থিং এর জন্য গড়ে 3-4 দিন অপেক্ষা করতে হয়, যেখানে সিঙ্গাপুরে সময় লাগে মাত্র 12 থেকে 24 ঘন্টা, কন্টেইনার খালাসেও 7 থেকে 10 দিন সময় লাগে, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি, 2-3 দিনের চেয়ে অনেক বেশি। এখন বাংলাদেশে যারা এই নিউমোরিং টার্মিনাল বা টার্মিনালগুলো পরিচালনা করেন, তারা বলছেন যে এই যে বেশি সময় লাগছে তার একটা বড় কারণ কাস্টমসের দীর্ঘসূত্রিতা এবং কাস্টমসের নিয়ম কানুনের নানা রকম জট। তাহলে সেই জট নিরসন না করলে কি করে এই দীর্ঘসূত্রিতা কমে যাবে শুধুমাত্র বিদেশি বিভিন্ন অপারেটরকে টার্মিনালগুলো দিয়ে দিলে? সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূসের নিয়োগ করা এই আশিক চৌধুরীদের কাছ থেকে পাওয়া যায় না। তারপর তারা এক বিনিয়োগের বিরাট উদাহরণ হিসেবে এই লালদিয়া টার্মিনাল বিক্রি করে দেওয়া বা পানগাঁও টার্মিনাল বিক্রি করে দেওয়াকে দেখাচ্ছেন, যেখানে কিন্তু বন্দর যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, সেটাকে বিশ্বে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের উদাহরণ হিসেবে দেখা হয় না। কারণ আপনি আপনার দেশের একটা জমি, আপনার দেশের একটা সম্পদ, যা থেকে আপনি রাষ্ট্রই নিয়মিতভাবে মাসুল পেতে পারত এবং রাষ্ট্রের নাগরিকরা তার ব্যবহার করতে পারত রাষ্ট্রের ব্যবস্থাপনায়, সেটিকে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে তার ইচ্ছামতো ব্যবহার, মাসুল নির্ধারণ এসবের সুযোগ দিয়ে দিলেন এবং সেটাকে আপনি বিনিয়োগ হিসেবে দেখার চেয়ে একটা বিশেষ সুবিধা হিসেবে আন্তর্জাতিকভাবেই দেখা হয়। এখন ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূসের এই পারিষদবর্গ এই বিশেষ সুবিধা কেন সুইজারল্যান্ড, ডেনমার্ক এই প্রতিষ্ঠানগুলোকে দিতে সম্মত হলো বা দিতে পছন্দ করলো? স্বাভাবিকভাবেই যারা প্রতিবাদ করছেন, যারা আপত্তি করছেন, তারা প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোকে কি করে পছন্দ করলো ডক্টর ইউনূস সরকার? ডক্টর ইউনূস যেমন ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে বন্দর ব্যবস্থাপনা করে, এই এমপিএম ডেনমার্কের তারা বিরাট বন্দর ব্যবস্থাপনাকারী, পরিচালনাকারী প্রতিষ্ঠান, এগুলোকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন। কিন্তু আমরা তাদেরকেই কেন কাজ দিলাম? কেন একটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই ব্যবস্থাগুলো করা হলো না? এবং কে সিদ্ধান্ত নিলেন ঘরে বসে বা কার? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।